Before I start the video, I must have some confessions to make. Confession হচ্ছে ক্যামেরা নিয়ে। এটা GoPro Hero 9 আমার প্রথম মোটো ব্লগিং ক্যামেরা। আজ থেকে 6 মাস আগে এই ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। এটার জন্য অ্যাকচুয়ালি আমি নিজেও দায়ী, আবার যেখান থেকে ব্যাটারিটা কিনছিলাম সেটাও দায়ী। ব্যাটারিটা কেনা হয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটা দোকান থেকে। ব্যাটারিটা কিনে প্রথমবার চার্জ দিয়ে বসার পরে ব্যাটারিটা ফুলে যায়। এর আগে বহু আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম, বাট তারপরেও সেই ব্যাটারিটা আমি ইউজ করছি কারণ ব্যাটারিটার ব্যাকআপ ভালো ছিল। প্রথমবার চার্জ দেওয়ার পরে ব্যাটারিটা ফুলে যায় এবং ভিতরে আটকে যায়। অনেক কষ্ট করে সেই ব্যাটারিটা আমি বের করছিলাম, তারপরেও মোটামুটি চলতেছিল, ভালো ব্যাটারি ব্যাকআপ দিত। ওয়ান ডে আন্দোলনের পরে একদিন সেই ব্যাটারিটা ফুলে ভিতরে এমনভাবে আটকাইছে, আর আমার একটু ধৈর্য কম, অ্যান্ড এই ধৈর্য কমের কারণে সেই ব্যাটারিটা বের করতে গিয়ে আমি ছুরি দিয়ে এটাকে গুতাইছি। ভিতরে ব্যাটারিটা ভেঙে অর্ধেক ব্যাটারি ক্যামেরার ভিতরে আটকে যায়, বাকি অর্ধেক বের হয়ে আসে। অ্যান্ড ছুরি সহ অ্যান্টি কাটার দিয়ে আমি গুতাগুতি করছি, যার ফলে ভেতরের ব্যাটারির হাবটা এবং মেমোরি কার্ডের স্লট সহ মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়। অ্যান্ড আই ওয়াজ ইন ডেসপারেট সিচুয়েশন। এই ক্যামেরাটা পরবর্তীতে কিনতে আমার লাগছে 6 মাস। দিস ওয়ান ইজ দ্য ওল্ডার ওয়ান অ্যান্ড এইটা হচ্ছে নতুন। বাট দ্য শো মাস্ট গো অন। মাঝেও কয়েকটা ভিডিও আমি আপলোড করছি, কিন্তু সেই ভিডিওগুলোতে ক্যামেরার পয়েন্ট অফ ভিউটা ছিল না। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি নতুন আরেকটা ক্যামেরা নিয়েছি, সেম মডেল কিন্তু অনেক পুরাতন। GoPro Hero 9 এখন 13 চলে। ইনশাআল্লাহ সামনে আপগ্রেড করে DJI-তে শিফট হওয়া বা অন্য মডেলে যাওয়ার ইচ্ছা আছে, বাট টিল দেন আমার এটা খুব সাবধানে ইউজ করতে হবে। যেদিন আমি ক্যামেরাটা নষ্ট করি সেদিন আমি বুঝতে পারছিলাম যে লেখা থাকে হ্যান্ডেল উইথ কেয়ার, অ্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট আই শুড হ্যান্ডেল উইথ কেয়ার। আমি জিনিসপত্র খুব যত্ন সহকারে ইউজ করলেও আমার হাতে খুব দ্রুত জিনিসপত্র নষ্ট হয়ে যায়, বাট এটাকে খুব যত্ন সহকারে ইউজ করতে হবে। সো এই হ্যান্ডেল উইথ কেয়ার কীভাবে করতে হয়, অ্যান্ড অ্যাকচুয়ালি এই কথাটার মিনিং যে হ্যান্ডেল উইথ কেয়ার, এইটা আমি বুঝছি ওই দিন যখন আমার ক্যামেরাটা নষ্ট হয়েছে। অ্যান্ড টু মাই আটার সারপ্রাইজ ইট টুক মি 6 months টু বাই আ নিউ ক্যামেরা। ভাই স্টুডেন্ট মানুষ, টাকা পয়সা গোছানোটা কঠিন, অ্যান্ড একটা ক্যামেরা তো আসলে কেউ সিঙ্গেল সেল করে না। মার্কেট প্লেস থেকে যখন কিনতে হয় তখন অনেক কিছু একসাথে আবার কিনতে হয়, সো টাকাটাও বেশি লাগে। সো এই 6 মাসে আমি এই পিওভিটা মিস করছি, যে পিওভিটা অ্যাকচুয়ালি ভিডিওতে দেখানো যাচ্ছিল না। যে সকল ফুটেজ মাঝের ভিডিওগুলোতে ছিল সেই ফুটেজগুলো অ্যাকচুয়ালি আগের ভিডিও, আগের শটের ফুটেজ আগে করা, দ্যাটস ওয়াই তখন আর মজাটা পাই নাই। সো ক্যামেরা কেনার পরে এখন অ্যাকচুয়ালি এই পিওভিটা হচ্ছে, বাট ওয়েট, পিওভি তো পিওভি। এই ভিডিওটা ইজ অল অ্যাবাউট পালসার N160, কিন্তু জিক্সারের ড্যাশবোর্ড কেন? ড্যাশবোর্ডটা একটা তুড়িতে চেঞ্জ করে ফেলি। সাউন্ড ইজ রিয়েলি গুড। এটা ব্রেকিং পিরিয়ড আছে, সো আর বেশি রেপ করবো না, লেটস রাইড। পালসার N160 প্রথম লঞ্চ হয় 2022 সালের 22শে জুন ইন্ডিয়াতে, এবং মূলত এই বাইকটা পালসারের NS সিরিজের একটা আপগ্রেডেশন। তবে ফান ফ্যাক্ট ইজ, প্রথমে কিন্তু N160 লঞ্চ হয়নি। প্রথমে লঞ্চ হয়েছে এটার হায়ার সিসি ভার্সন N250 অ্যান্ড F250। পরবর্তী সময়ে তাদের জনপ্রিয়তার কথা চিন্তা করে বাজাজ N160টা মার্কেটে আনে। তাকে ফার্স্ট লুকে আপনার মনে হতে পারে যে বাইকটা একটু ছোটোখাটো, চিকন বডি, ওটি হুইচ ইজ উই কল ইট লিন বডি বাইক। কিন্তু যখন আপনি বাইকটা রাইড করবেন কিছুক্ষণ, তখন ইউ উইল ফিল দ্যাট বাইকটা যথেষ্ট বড়। এই ধরনের ডিলেমাটা আমার রয়্যাল এনফিল্ড দেখেও হয়েছে। রয়্যাল এনফিল্ড আমি যখন ছবিতে দেখছি তখন আমার কাছে মনে হয়েছে যে আরে বাইকটা তো অনেক ছোট, কিন্তু যখন আমি সামনাসামনি দেখি তখন আই রিয়েলাইজ যে বাইকটা আসলে অনেক অনেক বড়, অনেক বড়। সেইভাবে N160ও বাইকটা অ্যাকচুয়ালি ছোট না, বাইকটা যথেষ্ট বড়।
বাট দেখতে মনে হয় ছোট, অ্যান্ড ওয়েটও বেশ ভালো, 150 কেজি প্লাস। সো ওয়েট অনুযায়ী বেশ যথেষ্ট গুড। রাইডিং কমফোর্ট যদি বলতে হয় সেক্ষেত্রে এটা রাইডিং কমফোর্ট অনেক ভালো, বাট ওয়েট ডিস্ট্রিবিউশনের কথায় যদি আসি, এটার ওয়েট একটু বেশি। নর্মাল কমিউটার বাইকগুলোর তুলনায় এটার ওয়েট একটু বেশি, বাট দিস গিভস অ্যান এক্সট্রা অ্যাডভান্টেজ হোয়াইল ইউ আর অন হাইওয়েজ, বাট সেইটা একটু প্রবলেমেটিক হয়ে যায় যদি সিটিতে রাইড করা হয়। সিটি রাইডের সময় এটা একটু প্যারা দিতে পারে। বেশ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটার সিটিং পজিশন, অ্যান্ড ফর দিস এটা আপনাকে তেমন সমস্যা দিবে না। আর ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা যদি বলতেই হয়, সামনের দিকের ওয়েট একটু বেশি, কিন্তু এটা আমার জন্য কমফোর্টেবল, অন্যান্যদের জন্য কমফোর্টেবল নাও হতে পারে। আর হ্যাঁ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এইটার বেশ বেশি। নর্মাল কমিউটার বাইকগুলো যেগুলো 5 ফিট টু 3-4 ইঞ্চেস পিপলের জন্য কমন, তাদের জন্য এই বাইকটা একটু কষ্ট হয়ে যাবে রাইড করা। আমার ফ্রেন্ড যার বাইকটা আমি নিয়ে আসছি, তার হাইট অনুযায়ী আমি দেখলাম যে তার চালাতে একটু কষ্ট হয়, পায়ের নাগাল পেতে একটু প্রবলেম হয়। বাট আমার প্রবলেম হয় না, অ্যাজ আমার হাইট হচ্ছে 5 ফিট 8, সেই ক্ষেত্রে আমার তেমন প্রবলেম হচ্ছে না। আই ক্যান রাইড ইট কমফোর্টেবলি। স্পেসিফিকেশন এবার আসি। বাইকের স্পেসিফিকেশন রিলেটেড অনেক ভিডিও, অনেক ইনফরমেশন আপনারা ওয়েবসাইট ঘাটলে পেয়ে যাবেন। এভরিওয়্যার ইউ উইল ফাইন্ড দিস স্পেসিফিকেশন। তাও যদি একটু বলি, সেটা হচ্ছে এটার টর্ক 14 পয়েন্ট সামথিং নিউটন মিটার, অ্যান্ড পাওয়ার হচ্ছে 15 পয়েন্ট সামথিং বিএইচপি। 150 সিসি বাইক হিসেবে এটা যথেষ্ট ভালো, কিন্তু এটার ফার্স্ট সেকেন্ড গিয়ারের পাওয়ার রেসপন্স একটু কম কম্পেয়ার টু সুজুকি জিক্সার বা এই ধরনের এর কাছাকাছি স্পেক্সের যে বাইকগুলো আছে সেগুলোতে আমি দেখেছি যে ফার্স্ট সেকেন্ড গিয়ারে তাদের স্পিডগুলো বেশ ভালো উঠলেও এইটাতে একটু স্লো ওঠে। সো এই একটু স্লো ওঠার কারণে ফার্স্ট 2 গিয়ারে একটু আমার কাছে মনে হয়েছে যে ইট উইল ল্যাগ বিহাইন্ড, কিন্তু এছাড়া অন্যান্য সকল গিয়ারে এটার পাওয়ার ডেলিভারি যথেষ্ট ভালো। ইট হ্যাজ আ পাওয়ারফুল ইঞ্জিন উইথ আ মাস্কুলার বডি, অবভিয়াসলি, নো ডাউট। সামনের ওয়েটটা একটু বেশি বা হোল বাইকের ওয়েট একটু বেশি হওয়াতে আপনি যে সুবিধাটা পাবেন, হাইওয়েতে অনেক বেশি স্ট্যাবল এই বাইকটা, অনেক স্ট্যাবল। কিন্তু হাইওয়েতে এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তো আমি এখন জানতে পারতেছি না, অ্যাজ বাইকটা নিয়ে আমি ট্যুরে যাচ্ছি না। ফর দিস রিজন আমি একটু হাইওয়ে রাইডের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এই বেড়িবাঁধ রোডটায় আসছি। 300 ফিটে গেলে আই গেস সবচেয়ে ভালো হতো, কিন্তু 300 ফিট বা মাওয়া এক্সপ্রেসওয়ের মতন রাস্তা তো আসলে বাংলাদেশের সবখানে নাই। তো আমার কাছে মনে হলো একটা জ্যাম প্যাকড কিন্তু হাইওয়ে বা বাইপাস রোড বা বেড়িবাঁধ টাইপের রোড হলে একটু বোধহয় ট্রায়াল দিয়ে বেশি ভালো পাওয়া যাবে। অ্যান্ড বোঝাই যাচ্ছে এটার পাওয়ার ডেলিভারি যেরকম, সেটা দেখে মনে হচ্ছে যে হাইওয়েতে বাস বা ট্রাক ওভারটেক করতে কোনো সমস্যাই হবে না। এটার সেরকম পাওয়ার আছে ট্রাক ওভারটেক করার জন্য, কিন্তু হাইওয়েতে যেটা আমাকে সবচেয়ে বেশি দেখতে হবে সেটা হচ্ছে কন্ট্রোলিংটা কেমন, হাইওয়েতে এটার স্ট্যাবিলিটি কেমন। অবভিয়াসলি বাইকটা বেশ ভারী, সো ওই ভারী বাইকের কারণে এটার হাইওয়ে স্ট্যাবিলিটি ভালো হওয়াটাই স্বাভাবিক। এটা হাইওয়েতে পাশ দিয়ে আপনার একটা গাড়ি চলে গেলে বা অপোজিট সাইড থেকে যখন একটা গাড়ি আসতেছে, তখন সেটা যেই ধাক্কাটা দিবে বা তার উইন্ডের যেই ধাক্কাটা আপনি পাবেন, সেই ধাক্কাটা এটা খুব ভালোভাবে সামলায় উঠতে পারে। আর এটার ইঞ্জিনটা খুব স্মুথ হওয়ার কারণে এটা অ্যাসিলারেশনটা খুবই ভালো হচ্ছে। অ্যান্ড এই যে এক হাতে চালাচ্ছি, আই এম নট ফেসিং এনি প্রবলেম। যথেষ্ট ব্যালেন্সড, অনেক ভালো ব্যালেন্স বাইকটার। শুধু যদি আপনার ওয়েট নিয়ে কোনো প্যারা না থাকে, যদি আপনার মনে হয় যে আপনি এরকম ভারী বাইক চালাতে পারবেন, সমস্যা হবে না, দেন এটা নিঃসন্দেহে একটা খুব ভালো চয়েস ফর ডেইলি কমিউট অ্যান্ড অলসো ফর সিটি রাইড। অনেস্টলি যদি বলি, আমার সিটি রাইডে কোনো প্রবলেম হয় নাই, কারণ আমি মোটামুটি এই ধরনের বাইক চালায় অভ্যস্ত। আর আল্লাহর রহমতে আমার শরীর স্বাস্থ্য একটু ভালো হওয়ার কারণে
আমার বেশ কন্ট্রোলটা বেশ ভালোই মনে হয়েছে। আমার বাইকটা নিয়ে মুভ করতে সমস্যা হয় না। অনেকেরই অনেক কমপ্লেন শুনছি এই বাইকটা নিয়ে ডাবল স্ট্যান্ড করতে অনেক প্রবলেম হয়। সো ডাবল স্ট্যান্ড করতেও আমার কোনো প্রবলেম হয় নাই। এটা আসলে পুরাটাই অভ্যাসের বিষয়। আমার কাছে যদি এখন বাজেট থাকতো তাহলে আমি এই বাইকটা নিয়ে নিতাম। এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আমি বোধহয় আর দিতে পারবো না এই বাইকটা নিয়ে। ইট ইজ রিয়েলি গুড টু রাইড। আমার সিটিং পজিশনটা খুব ভালো লাগছে, যদিও এটার জন্য হালকা হাত পায়ে ব্যথা হতে পারে প্রথম কয়েকদিন। এটা আসলে নতুন একটা বাইক চালাইলে একটা মডেল থেকে শিফট হয়ে আরেকটা মডেলে আসলে আপনার সব সময় হবে। কিন্তু এইটার সামনের ওয়েটটা নিয়ে অনেকে অনেক কমপ্লেইন করেন, বাট আমার কাছে মনে হচ্ছে দিস ইজ রিয়েলি গুড টু রাইড। এটার হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্সটা হবে সেরা। হ্যাঁ, সিটিতে একটু প্যারা হচ্ছে, বাট এটার হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্সের উপরে কোনো কথাই নাই। ওহ, দিস ইজ রিয়েলি গুড। কাম টু রিয়েলিটি, সারাদিন তো আর বাইক নিয়ে হাইওয়েতে থাকবো না। হাইওয়ে রাইডিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি তো সিটি রাইডিং এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে হয়, কারণ বাইকটা নিয়ে তো যারা ঢাকা শহরে থাকবেন তারা তো সিটিতেই সবচেয়ে বেশি চালাবেন, সারা জীবন তো আর ট্যুর দিয়ে বেড়াবেন না এই বাইকটা নিয়ে। চলে সিটি রাইডিং এক্সপিরিয়েন্সটা এবং জ্যামের ভিতরে বাইকটা ম্যানুভার করতে কীরকম কষ্ট হয় নাকি খুব ইজিলি ম্যানুভার করা যায় সেটা আমরা একটু দেখে আসি। অ্যাকচুয়ালি জ্যামে চালানোর ভেতরে আপনার তেমন ম্যানুভার করতে সমস্যা হবে না যদি আপনি বাইকটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যান আস্তে আস্তে। সমস্যাটা হবে হচ্ছে যখন আপনি একটা চিপা চাপা মেরে বের হওয়া, যেটাকে আমরা বাইকাররা সবাই করি, সেইটার সময়। যেমন এই দুইটা বাসের মাঝখানে একটা স্পেস আছে বা দুইটা প্রাইভেট কারের মাঝখানে একটা স্পেস আছে, সেই স্পেস দিয়ে আপনি যখন বের হবেন সেই সময়টাতে গিয়ে আপনি প্রবলেমটা ফেস করবেন মেইনলি এই দুইটা লুকিং গ্লাসের জন্য। বাইকটার লুকিং গ্লাস দুইটা অনেক বেশি ওয়াইড, অ্যান্ড অনেক বেশি ওয়াইড হওয়ার কারণে এটা একটু আটকায় যেতে পারে দুইটা গাড়ির মাঝখানে। কিন্তু এই ওয়াইড লুকিং গ্লাসের কিন্তু একটা বিশাল বড় বেনিফিট আছে, সেটা হচ্ছে এইটার পেছনের পিওভি এত ভালো, জাস্ট আনবিলিভেবল। মনে হয় অলমোস্ট 360 ডিগ্রি ভিউস আমি পাচ্ছি। অনেক ভালো ভিউ, অনেক ভালো। এই পিওভিটা পিছনের অনেক ভালো হওয়ার কারণে আপনি পেছনে খুব ক্লিয়ারলি দেখতে পারবেন, অ্যান্ড দ্যাট মাইট সেভ ইউ ফ্রম এনি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। আচ্ছা স্যার, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন, রাস্তাটা পার হইতেছেন না, রাস্তার মাঝখানে দাঁড়ায় কি আপনি তামাশা দেখতেছেন? নর্মালি আমি যখন জিক্সারটা রাইড করি তখন হাইওয়েতে উঠলে 4 লেন হাইওয়েজ বা এই ধরনের রাস্তাগুলোতে বেশ দুলে, বেশ ওবল করে, কারণ ওয়েট অনেক কম। বাট এই বাইকটা খুবই স্টেবল থাকবে। কিন্তু তার জন্য যেই সমস্যাটা হবে সিটিতে, সেটা হলো আপনার একটু ম্যানেভারেবিলিটি কম হবে বাইকটার, একটু চালাইতে সমস্যা হতে পারে যারা নতুন রাইড করেন তাদের জন্য। বাট যারা বহু বছরের পুরাতন রাইডার তাদের জন্য তেমন সমস্যা হওয়ার কথা না, কারণ বাইকটা যখন হাতে চলে আসবে তখন আপনার কাছে আর তেমন কিছুই মনে হবে না। এছাড়া বাইকটার ওভারঅল এভরিথিং ইজ ভেরি গুড। আমার কাছে একটু ইউ টার্ন নিতে বা বাইকটা যখন ঘোরাচ্ছি, যখন আমি কোনো জায়গায় মোড় নিচ্ছি, সে সময় একটু প্রবলেমেটিক মনে হচ্ছে। সেটা ছাড়া এই বাইকের আসলে কন্ট্রোলিংয়ে তেমন কোনো প্রবলেম আমার কাছে ফেস করি নাই। হ্যাঁ, ওয়েট একটু বেশি, বাট কিছু জিনিসের কথা না বললেই না, সেটা হচ্ছে এটার ক্লাচ অ্যান্ড গিয়ার্স এত স্মুথ, একদম জাস্ট স্মুথ লাইক বাটার। এত ভালোভাবে শিফটিং হয়, দো ইটস ইন ব্রেকিং পিরিয়ড, তারপরেও এটার গিয়ার শিফটিংটা খুবই স্মুথ। খালি একটু গিয়ার ফেসে যাওয়ার টেন্ডেন্সি আছে, সেটা একদম নতুন বাইক বলে হচ্ছে, আই গেস কয়েকটা অয়েল চেঞ্জের পরে ঠিক হয়ে যাবে। ও রয়্যাল এনফিল্ড হর্নেট 2, ও ম্যান। দুইটা জিনিস যেটা গ্র্যাবড মাই মোস্ট অ্যাটেনশন, অ্যান্ড দ্য টু থিংস যেটার কারণে এই বাইকটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এটার হেডলাইটের আলো, আর একটা হচ্ছে ব্রেকিং ফিডব্যাক। একটু লাইটের পিওভিটা চেক করি। এটা হচ্ছে নর্মাল লাইট, অ্যান্ড এটা হচ্ছে ডিআরএল এর লাইট আউটপুটটা এরকম। এটা হচ্ছে যখন লো বিম আছে, মানে হেডল্যাম্প অন, অ্যান্ড এটা হচ্ছে, হ্যাঁ ভিডিও করি। আচ্ছা, এটা হচ্ছে
ফুল যখন হচ্ছে হেডল্যাম্প সহ হাই বিম অন করা সেই টাইমের ভিউ আর কি। তো দেখা যাইতেছে মোটামুটি সামনের পুরাটাই আলোকিত হয়েছে, ভালো আলো যথেষ্ট ভালো। সেই হিসাবে হাইওয়েতে রাইড করলে অবশ্যই অক্সিলারি লাইট তো ইউজ করাটা মাস্ট, বাট সিটি রাইডের জন্য বা আশপাশে যদি আপনি শর্ট রাইড করেন রাতে বা এমন কোনো রাস্তায় রাইড করেন যেখানে লাইট আছে মোটামুটি, সেই জন্য বা 4 লেনের রাস্তার জন্য ইটস হ্যাজ এনাফ লাইট। আমার মনে হয় না অক্সিলারি লাইটের দরকার আছে, কিন্তু তারপরেও অ্যাজ এ প্রোটেকশন অ্যান্ড অ্যাজ সেকেন্ডারি মেজার অবভিয়াসলি অক্সিলারি লাইট ইউজ করতে হবে। এখন বাইকের হেডলাইটের কথা যদি বলি, হেডলাইটের আলো অনেক ভালো। আমার কাছে মনে হয় এই সেগমেন্টে মনে হয় এত সুন্দর হেডলাইটের আলো আর কারণ নাই। জোস 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 প্রজেকশন এলইডি আলো অনেক দূর পর্যন্ত ছড়ায়, অ্যান্ড হাই বিমও ইউজ করা লাগতেছে না। হাই বিম ছাড়াই আলোটা অনেক বেশি স্প্রেড হচ্ছে। অনেক বাইকে দেখা যায় সামনে একটু আলো পড়ে, সামনে গ্যাপ অন্ধকার থাকে, আবার আরেকটু সামনে গিয়ে আলো পড়ে। এটা এরকম না, এটা মোটামুটি ইভেনলি ডিস্ট্রিবিউটেড আলো আছে। তবে এটা আলোটা নিচের দিকে, উপরের দিকে না, যে আলোটা অ্যাকচুয়ালি উপরের দিকে হইলে আরেকটু বোধহয় ভালো হতো, বাট তারপরেও এইটার আলো জোস জোস, এক কথায় জোস। আর এটার ড্যাশবোর্ডের কথা তো না বললেই না, রাতের বেলা ড্যাশবোর্ডটা আরও বেশি গর্জিয়াস লাগে, ফিলস লাইক রেট্রো রেট্রো একটা ভাইব দেয় সেমি ডিজিটাল মিটার হওয়ার কারণে। মিটারের ডিজাইনটাও আমার কাছে জাস্ট অস্থির লাগছে। আর বাইকটাতে দেওয়া হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম, সুতরাং ব্রেকিং নিয়ে নো টেনশন। বাইকটার কিছু নেগেটিভ পয়েন্টও আছে। সেই নেগেটিভ পয়েন্টগুলোর ভিতরে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আমার টায়ার নিয়ে কমপ্লেইন আছে। বাইকটার টায়ারটা খুব জুতের মনে হয় নাই। এই টায়ারটা ফার্স্টে 90, সামনে 90 সেকশনের টায়ার, পিছনে হচ্ছে 130 সেকশনের টায়ার। তো এই দুইটা টায়ার একটু ওয়াইড করলে আরও ভালো হতো, যেহেতু বাইকটার ওয়েট অনেক বেশি, অ্যান্ড সেই অনুযায়ী 100 and 140 সেকশনের টায়ার হইলে আমার মনে হয় দ্যাট উড বি প্রিটি নাইস। কারণ 90 and 130 সেকশনের টায়ার অনুযায়ী বাইকটার যে ওয়েট, সেই ওয়েট অনুযায়ী এটার কর্নারিং করতে একটু কষ্ট হয়, একটু কনফিডেন্স কম পাওয়া যায়। যারা নর্মাল রেগুলার রাইডার, যারা প্রফেশনাল রাইডার না, খুব ভালো কর্নারিং জানেন না, তাদের জন্য এটা একটু কষ্টকর মনে হচ্ছে। আর ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে যদি বলতে হয়, দো এটা একটা অয়েল কুলিং ইঞ্জিন, বাট ঢাকা সিটির এই তীব্র জ্যামের ভিতরে বাইকটা অনেক বেশি হিট হয়। যদিও এটা একদম ব্র্যান্ড নিউ বাইক, আমি যেটা রাইড করছি, সো এটা একটু বেশি হিট হবে, এটাই স্বাভাবিক। যখন এটা একটু নর্মাল রানিং পিরিয়ডে চলে আসবে তখন একটু কম হবে, বাট অয়েল কুলিং ইঞ্জিন হিসেবে আর একটু কম হিট হলে আমার মনে হয় ভালো হতো। যথেষ্ট হিট হয় এবং হিটটা পায়ে বেশ ভালোভাবে লাগে, প্লাস ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত হিটটা চলে আসে। ইঞ্জিনটা আমি প্রায় অলমোস্ট 30 কিলোমিটার্স রাইড করে আসছি একটা না, তো ইঞ্জিনটা মোটামুটি ভালোই গরম হয়েছে, পায়ে দুই পাশে ভালো হিট লাগতেছে। সাসপেনশনের কথা যদি বলতে হয় তাহলে সো ফার সো গুড। সব রাস্তায় আমি চালিয়েছি, সব জায়গাতেই মনে হয়েছে অ্যাভারেজ সাসপেনশন, খুব বেশি সফট না, খুব বেশি হার্ডও না। ভাঙাচোরা রাস্তায় একটু ঝাঁকি লাগতে পারে, একদম স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্সটা হয়তো বা দিবে না। এক নেগেটিভ সাইডের ভিতরে একটা অনেক বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই বাইকের ট্যাঙ্কে জং ধরা। এটা আমি অনেকের কাছে শুনছি, দোজ হু আর ইউজিং N160। এই ট্যাঙ্কে জং ধরার প্রবলেমটা খুবই কমন এই বাইকে। এই বাইকটা একদম নতুন, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু দিস ইন ফিউচার, বাট এইটা একটা বড় ম্যাটার অফ কনসার্ন যদি বারবার এখানে এভাবে জং ধরে। সো আমি জানি না ট্যাঙ্কটা কেন জং ধরছে এরকম, অন্যান্য বাইকেও দেখা যায় কম বেশি, কিন্তু এত বেশি ফ্রিকুয়েন্টলি না যেটা N160-তে দেখা যায়। N160 প্রবলেম হচ্ছে এটাই, গাড়িটা যেরকম পিছনে এসে একবার ঘোরা লাগছে, সেরকম করে এটাকেও পিছনে আনা লাগে এই ইয়া করানোর সময়, কোনো মোড় এভাবে করে দাঁড়িয়ে থেকে ঘোরার সময়। এছাড়া এটার আর কোনো প্রবলেম নাই। বাইকের ইঞ্জিনটা খুব স্মুথ হইলেও এটাতে একটু ভাইব্রেশন ইস্যু আছে, স্লাইট লিটল বিট অফ ভাইব্রেশন, কিন্তু সেটা একদম লো গিয়ারে। যখন আমি গিয়ার আপ শিফট করে ফেলতেছি, হাই গিয়ারে উঠে যাচ্ছি, তখন এই ভাইব্রেশনটা আসলে আর ফিল করা যাচ্ছে না।
At the end of 24 hours with Pulsar N160, the question is, how was my day? এই 24 ঘন্টায় এই বাইকটা সম্পর্কে আমার ইমপ্রেশন কেমন? আই মাস্ট সে, প্রথম দেখায় বাইকটা আপনার খুব ভালো লাগবে, অ্যান্ড যখন আপনি বাইকটা রাইড করবেন প্রথম কিছুক্ষণ আপনার কোয়াইট আনকমফোর্টেবল ফিল হবে, কারণ এটার সিটিং পজিশনটা টিপিক্যাল যেই আমরা কমিউটার বাইকগুলো দেখি তার মতো না, একটু ডিফারেন্ট। অ্যান্ড আস্তে আস্তে whenever you will get habituated with it, you will start to like it. অলসো বাইকটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুর কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। খুব ভালো বলবো না, আবার একদমই লোয়ার কোয়ালিটি তাও না, তবে সেন্সরসগুলা বা এই ক্যাবলসগুলো আর একটু আপগ্রেড করলে ভালো হতো। মাঝে মধ্যে বেশ কিছু ইস্যুস আমরা দেখি এবং নিজেও আমি ফেস করতেছি এই 24 আওয়ার্সে। এটার ABS সেন্সরটার একটু প্রবলেম আছে। ওভারঅল এই বাইকটার ইমপ্রেশন আমার কাছে ভালো, আই লাভড ইট। বাইকটা একটা কমিউটার বাইকের থেকেও একটু বেশি কিছু আমার মনে হয় অফার করে, একটু স্পোর্টি কমিউটার, বাট পাওয়ার ডেলিভারি থেকে শুরু করে টর্ক থেকে শুরু করে সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। যদিও ফার্স্ট কয়েকটা গিয়ারে একটু স্পিড আপ একটু ইস্যুস আমি ফেস করছি, বাট এছাড়াও বাইকটা খুবই ভালো, আই লাভ ইট। বাট নেগেটিভ ইম্প্যাক্টের কথা যদি বলি, অলরেডি বলে ফেলছি এটা। এছাড়া বাইকটার রাইডিং ফিল জাস্ট অসাম। সিটিতে একটু হয়তো বা কষ্ট হতে পারে, বাট হাইওয়েতে অফ ইট পারফর্মস রিয়েলি ওয়েল উইথ পিলিয়ন অলসো, নো ইস্যুস অ্যাট অল। ওভারঅল আমার একটা দিনের এক্সপিরিয়েন্সকে আমি 10-এ 7.5 দিব। ইট কুড হ্যাভ বিন ফার বেটার। এটা 10-এ 8-এর বেশি পেতে পারতো যদি আর একটু এইটার বিল্ড কোয়ালিটিটা ভালো হতো, আমাকে আর একটু ভালো সাপোর্ট দিত। যদিও এটা ব্রেকিং পিরিয়ডে আছে দেখে ব্রেকিং বাইটটা একটু কম, পেছনের চাকার ব্রেকিং বাইটটা আমার কাছে খুবই কম মনে হয়েছে। এটা সব বাইকেই থাকে, এটা যখন একটু পাকা হবে, যখন আর একটু আপগ্রেডেড হবে, তখন দেখা যাবে যে এটা কেমন পারফর্ম করে। হোপফুলি মাই ফ্রেন্ড উইল নট সেল ইট। যতদিন সেল করবে না ততদিন থাকবে ইনশাল্লাহ। বাইকটা পরবর্তীতে আরও রাইড করার সুযোগ পাবো, যদিও দেয় আর কি, না দিলে তো কিছু করার নাই। এছাড়াও বাইকটা নিয়ে একটা লং ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। যদি বাইকটা নিয়ে লং ট্যুর দিতে পারি তাহলে বুঝতে পারবো যে লং রানে একটানা 100-150 কিলোমিটার যদি আমি রাইড করি, সেই ক্ষেত্রে বাইকটা কেমন পারফরমেন্স দেয়। আশা করি ভালো দিবে, যেহেতু এটা শর্ট রানে ভালো পারফর্ম করতেছে, লং রানেও ভালো পারফর্ম করার কথা, হাইওয়েতে এটা বেশ স্টেবল থাকার কথা। I should conclude with two main aspects of this bike. First of all, this bike is full of features, no doubt. এই সেগমেন্টে এই বাইকে যে পরিমাণ ফিচার আছে তার চেয়ে বেশি ফিচার যুক্ত বাইক প্রবাবলি আর কোনোটাই বাংলাদেশে অ্যাভেলেবল নেই। And second point is its price. One thing I must say, খানা আপকি রুচি। বাইক আপনি কিনবেন, so it's your decision whether to buy this bike or not. But if you want to know my point of view, 2,80,000 টাকা বর্তমান সময়ে এই বাইকটার জন্য একটু হাই প্রাইস। বাইকের প্রাইসটা কিছুদিন আগে আপডেট হয়েছে, তার আগে যে প্রাইসটা ছিল দ্যাট ওয়াজ দ্য মোস্ট জাস্টিফাইড ওয়ান। প্লিজ ডোন্ট কম্পেয়ার দিস বাইক উইথ দ্য জাপানিজ শিটস বিকজ they are way more overpriced always. So learn to value your money, and I think 2,80,000 টাকা না হয়ে বাইকটার দাম আরেকটু কম হলে বেস্ট ডিল হতো। বাট স্টিল 2,80,000 টাকা বাজেটে বা এই বাজেট সেগমেন্টে এর থেকে ফিচার সংবলিত বাইক আর নাই। আই থিঙ্ক জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।